मूकोऽहं नाभिजानामि तव स्तुतिं जगद्गुरु तथापि तत्कृपालेशात् वाचालोऽस्मि पुनः पुनः परतत्ते सदा लीनो रामकृष्ण समाज्ञया यो धर्म स्थापनरत वीरेशं त्वं नमाम्यहम्। भगवान श्री रामकृष्ण देव, जगत जननी शारदा देवी, युगाचार्य स्वामी विवेकानंद, जगद्धात्री माता एवं वीरेश्वर शिवजी चरणे भुलुंठित प्रणाम निवेदन करी भक्तिपूर्ण साष्टांग प्रणाम जानाई परम पूज्यपाद श्रीमद स्वामी पूर्णात्मानंद जी महाराज जी चरणे सेक्रेटरी रामकृष्ण मिशन एवं ढाका एवं अध्यक्ष रामकृष्ण मठ ढाका परम पूजनीय महाराज जी आज के रामकृष्ण मिशन स्वामी विवेकानंदेर पैतृक आवास एवं सांस्कृतिक केंद्रे स्वामी विवेकानंद स्मारक भाषण प्रदान करबेन। महाराज जी विषय स्वामी विवेकानंदेर चोखे भारतवर्ष। आमी सकलेर पक्ष थेके प्रथमेई श्रीमद स्वामी पूर्णात्मानंद जी चरणे प्रणाम निवेदन करी एवं आज के मुस्लिमीय जे कयेकजन एखानकार आश्रमिक एवं अनुरागी मंचेर सामने उपविष्ट रयेछेन आमादेर रामकृष्ण मंचे तादेर सकलके स्वागत जानाच्छि। आमादेर रामकृष्ण मिशन स्वामी विवेकानंदेर पैतृक आवास एवं सांस्कृतिक केंद्रेर यूट्यूब चैनेलेर मध्य दिए जारा अनुष्ठान दर्शन करछेन एवं सेई संगे प्राणाराम यूट्यूब चैनेलेर मध्य दिए अनुष्ठान दर्शन करछेन तादेर सकलकेও आंतरिकभावे स्वागत जानाई। अनेक अनेक श्रद्धा नमस्कार एवं शुभकामना जानाई। एबारे अनुरोध करछि परम पूज्यपाद श्रीमद स्वामी पूर्णात्मानंद जी महाराज जी के स्वामी विवेकानंद स्मारक भाषण प्रदान करार जन्य। महाराज जी विषय स्वामी विवेकानंदेर चोखे भारतवर्ष। स्वामी विवेकानंदेर चोखे भारतवर्ष এই বিষয়টি আমার বিশ্বাস যারা শ্রোতা বন্ধুগণ আছেন তাদের সকলের কাছেই খুব প্রিয় একটি বিষয়। আমার কাছেও এই বিষয়টি আমার একটি প্রাণের বিষয় নিঃসন্দেহে আমি বলতে পারি। স্বামী বিবেকানন্দের কাছে ভারতবর্ষ একটি ভৌগোলিক ভূখণ্ড মাত্র ছিল না, এটা শুধুমাত্র তার মাতৃভূমি বা জন্মভূমি ছিল না। ভগিনী নিবেদিতা, যিনি প্রায় কয়েক বছর ধরে অত্যন্ত নিকট থেকে তার গুরু আচার্য স্বামী বিবেকানন্দকে দর্শন করার সৌভাগ্য লাভ করেছিলেন, তিনি লিখেছেন তার অমর গ্রন্থ দি মাস্টার অ্যাজ আই স হিম। সেখানে লিখেছেন, হি ওয়াজ এ বর্ন লাভার, তিনি ছিলেন আজন্ম এক প্রেমিক। And the queen of his adoration was his motherland. তার জীবনের আরাধ্য দেবী ছিলেন তার মাতৃভূমি, তার স্বদেশ। এছাড়া আবার নিবেদিতা বলেছেন, স্বামীজির কাছে ভারতবর্ষ ছিল একটি প্রবল প্যাশন, ভালোবাসার কেন্দ্রবিন্দু। নিবেদিতা বলছেন, ইন্ডিয়া থ্রবড ইন হিজ ব্রেস্ট, ইন্ডিয়া বেট ইন হিজ পালসেস, ইন্ডিয়া ওয়াজ হিজ ডে ড্রিম, ইন্ডিয়া ওয়াজ হিজ নাইটমেয়ার। ভারতবর্ষ ছিল স্বামী বিবেকানন্দের প্রতিদিনের
হৃৎস্পন্দনের মতো। স্বামীজির ধমনীতে যে রক্তস্রোত বইত, সেই রক্তস্রোত ছিল ভারতবর্ষ। ভারতবর্ষ ছিল স্বামীজির দিবসের স্বপ্ন, আবার ভারতবর্ষই ছিল স্বামীজির নিশীথের দুঃস্বপ্ন। অর্থাৎ স্বামী বিবেকানন্দের সত্তাকে কেন্দ্র করে, সত্তাকে আবর্তিত করে যে ব্যাকুল প্রবল বাসনা, সেটি নিবেদিতা উপলব্ধি করেছিলেন। তাই তিনি বলেছেন, দি কুইন অফ হিজ অ্যাডোরেশন ওয়াজ হিজ মাদারল্যান্ড। তার মাতৃভূমি ভারতবর্ষই ছিল তার জীবনের আরাধ্যা দেবী। স্বামীজির বৈশিষ্ট্য হচ্ছে, স্বামীজির কাছে যে এসেছে, বিদেশের শিষ্য শিষ্যারাই আসুন, এই দেশের মানুষেরাই আসুন, যিনি তার নিকট সান্নিধ্যে এসেছে বা এসেছেন, তিনি বা তাঁরা অনুভব করেছেন স্বামীজির কাছে ভারতবর্ষ একটি প্রবল আবেগ, প্রবলতম আবেগ। সবাই এটা অনুভব করেছেন। এবং আমি বলছিলাম যে যারাই স্বামীজির সান্নিধ্যে এসেছেন, তারাই স্বামীজির এই মাতৃভূমির প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে। আমি যার কাছে মানুষ হয়েছিলাম, পরম পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, তার কাছে একটি ঘটনার কথা শুনেছিলাম। এটা 1930 দশকের দিকের ঘটনা। তিনি বলছেন, তখন তিনি ব্রহ্মচারী, স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তিনি বলছেন, আমরা দেখতাম বিদুর মঠের যে প্রশস্ত প্রাঙ্গণ, মন্দিরে যদি আমরা যাই তাহলে মন্দিরের ডান দিকে যে প্রশস্ত প্রাঙ্গণ, গঙ্গাকে ছুঁয়ে যে প্রশস্ত প্রাঙ্গণটি রয়েছে, সেই প্রাঙ্গণে দিন মজুররা কাজ করছেন, মাটি কাটছেন বা অন্য কোনো কাজ করছেন, কায়িক পরিশ্রমের কাজ করছেন। তখন মিস জোসেফিন ম্যাকলাউড, স্বামীজির আমেরিকান একজন অনুরাগিনী, তার তখন অনেকটা বয়স হয়েছে, হয়তো 90-এর কাছাকাছি বয়স। তখন তার চলতে ফিরতে অসুবিধা হয়, কিন্তু প্রতি বছরই শীতের সময় তিনি ভারতবর্ষে আসতেন, কারণ স্বামীজির মাতৃভূমি এই ভারতবর্ষ। এবং কয়েক মাস ভারতবর্ষে থাকতেন, বেলুড় মঠেই থাকতেন প্রধানত। তো একদিন স্বামী লোকেশ্বরানন্দজি, তখন ব্রহ্মচারী, তিনি দেখছেন যে ওই প্রাঙ্গণে সব মুটে মজুর ওরা কাজ করছে, আর সেই বৃদ্ধা তিনি এসে তাদের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রয়েছেন। দাঁড়িয়ে থাকতে কষ্ট হয় বলে ওদেরই ব্যবহার করা যে ঝুড়ি, সেই ঝুড়িটিকে উপর করে তার উপরে তিনি বসে বসে দেখছেন, তাকিয়ে আছেন তাদের দিকে। ব্রহ্মচারী জিজ্ঞেস করলেন, ট্যান্টিন, মঠের সাধুরা মিস জোসেফিন ম্যাকলাউডকে ট্যান্টিন বলে ডাকতেন। ট্যান্টিন মানে পিসি, পিসিমা। স্বামীজির বোন এইভাবে দেখে তাকে পিসিমা বলছেন। তাই বলতেন যে, ট্যান্টিন, আপনি কি দেখছেন? বলছে, আমি দেখছি ভারতবর্ষকে। আর কি করছেন আপনি? বলছেন, আই এম লাভিং ইন্ডিয়া, আমি ভারতবর্ষকে ভালোবাসছি। বহুকাল আগে মিস জোসেফিন ম্যাকলাউড স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন, স্বামীজি, আমি কিভাবে আপনাকে সব থেকে বেশি সাহায্য করতে পারি? স্বামীজি বলেছিলেন, লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো, ভারতবর্ষকে ভালোবেসো, তাহলেই হবে।
তাই তিনি বলছেন আই অ্যাম লাভিং ইন্ডিয়া। ওই স্বামীজি বলেছিলেন লাভ ইন্ডিয়া, ভারতবর্ষকে ভালোবাসো এবং ভারতবর্ষকে ভালোবেসো। তাই তিনি বলছেন আই অ্যাম লাভিং ইন্ডিয়া। এই যে দরিদ্র মুটে মজুর, যাদের মধ্যে স্বামীজি নতুন ভারতকে দেখতে চেয়েছিলেন, তাদের থেকে নতুন ভারত বেরিয়ে আসবে তার উদগ্র আহ্বান ছিল, আকাঙ্ক্ষা ছিল নতুন ভারত বেরুক। এই মানুষগুলির মধ্যে যেন মিস জোসেফিন ম্যাকলাউড ভারতবর্ষকে দেখছেন। স্বামীজির স্বপ্নমাখা যে দৃষ্টি, সেই দৃষ্টি যেন তার মুখেও সঞ্চারিত হয়েছে, তার চোখে মুখেও সঞ্চারিত হয়েছে। আই অ্যাম লাভিং ইন্ডিয়া। স্বামীজির এই ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা, এটা সাধারণ প্যাশন বা সাধারণ আবেগ ছিল না, এটি ছিল স্বামী বিবেকানন্দের সমগ্র সত্তাকে আলোড়িত করা একটি আকাঙ্ক্ষা, একটি আবেগ, একটি বাসনা। স্বামী বিবেকানন্দ আমার দেশ, আমার ধর্ম, বলছেন স্বামীজি, আমার কাছে সব থেকে বেশি অগ্রাধিকার লাভ করে, সব সময়, সর্বক্ষেত্রে। একবার যখন তিনি ফিরছেন পাশ্চাত্য থেকে ভারতবর্ষে প্রথমবার জাহাজে, তখন তো উড়োজাহাজ চালু হয়নি, এমনি জাহাজে আসছেন। তো সেই জাহাজটিতে প্রায় সমস্ত যাত্রী হয় ইউরোপীয়, নয় আমেরিকান। এখানে স্বামীজি একমাত্র একজন ভারতের নাগরিক। স্বামীজি দেখলেন যে ওই ভারতবর্ষে অধিকাংশই মানুষকে যারা ঘৃণা করে, সেই দুজন শ্বেতাঙ্গ মিশনারি তারা সেখানে রয়েছেন ওই জাহাজের মধ্যে। তারা স্বামীজিকে দেখেই বুঝলেন যিনি ভারতীয়। স্বামীজিকে দেখেই নিন্দা করতে শুরু করলেন যে এরা সব সন্ন্যাসীর পোশাক পরে, দিনের বেলায়, রাত্রিবেলায় এরাই নানা রকম অপকর্ম করে, চুরি করে, ডাকাতি করে, আরও অনেক অপকর্ম করে। স্বামীজি চুপ করে শুনছেন, গায়ে খুব জ্বালা হচ্ছে, কিন্তু কোনো প্রতিবাদ করছেন না, শুধু শুনছেন। এরপরে তারা সাহস পেয়ে ভাবলেন যে স্বামীজির কিছু বলছেন না, প্রতিবাদ করছেন না, তারা আরও উৎসাহ নিয়ে আরও আক্রমণ করতে শুরু করলেন। স্বামীজি নিঃশব্দে শুনে যাচ্ছেন। তাতে আরও উৎসাহিত হয়ে ওই দুই মিশনারি পুঙ্গব তারা ভারতবর্ষকে আক্রমণ করলেন। এই দেশ অসভ্য বর্বরদের দেশ, এই দেশের সংস্কৃতি অসভ্য বর্বরদের সংস্কৃতি ইত্যাদি। এই যেই ভারতবর্ষকে আক্রমণ করেছে ওই দুজন শ্বেতাঙ্গ মিশনারি, স্বামীজি এবার উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে তাদের কাছে গেলেন এবং তিনি বজ্রমুষ্টিতে দুজনের কলার চেপে ধরলেন। তিনি বললেন, যদি আর একটা কথাও আমার দেশ, আমার দেশের মানুষ, আমার ধর্ম সম্পর্কে উচ্চারণ করেছ, তোমাদের দুজনকে একসঙ্গে আমি সমুদ্রের জলে ছুঁড়ে ফেলে দেব। স্বামীজির গায়ে অসম্ভব শক্তি ছিল এবং সেই কলার ধরে দুজনকে এমন ঝাঁকুনি দিয়েছেন, তারা বুঝেছেন যে এর কাছ থেকে পরিত্রাণ আজকে পাওয়া খুব কঠিন। এবং তারা তাড়াতাড়ি স্বামীজির কাছে করজোরে ক্ষমা ভিক্ষা করেছেন, এমনকি স্বামীজির পায়েও পড়েছেন, আর কখনো এরকম করবেন না। আসলে স্বামীজি দেখলেন যতক্ষণ তাকে আক্রমণ করছেন ব্যক্তিগতভাবে, ততক্ষণ তিনি চুপ করে শুনছেন। যেই তার দেশ এবং ধর্মকে আক্রমণ করেছেন, ওরা সঙ্গে সঙ্গে প্রতিবাদে গর্জে উঠেছেন, বাঘের মতো, সিংহের মতো। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের স্বভাব। তিনি বলছেন, ভারতবর্ষের ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করিনি এবং করব না। সত্যি তিনি ভারতবর্ষের ব্যাপারে সবসময় ছিলেন আপোষহীন। আপোষ তার স্বভাবে কখনো ছিল না, কখনো তিনি জীবনে আপোষ করেননি।
স্বামীজি বলতেন, সন্ন্যাসীকে সবসময় দেশের রাজা বা শাসককুল ভয় করে চলে। কারণ তাদের ভয়, যদি গেরুয়ার অন্তরালে আরেকজন শিবাজি লুকিয়ে থাকে, ছত্রপতি শিবাজি, যিনি ভারত সাম্রাজ্যের ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিলেন, মুঘল সাম্রাজ্যের ভিত্তিকে আওরঙ্গজেবের সময় একদম ভিত্তি ধরে টান মেরেছিলেন, ভিত্তিকে কাঁপিয়ে দিয়েছিলেন। স্বামীজি চাইতেন ভারতবর্ষ থেকে এই বিদেশি শাসকরা চলে যাক, ভারতবর্ষ স্বাধীন হোক। লন্ডনে একবার স্বামীজি খুব উত্তেজিতভাবে পায়চারি করছেন এবং বলছেন, কি করছে এই দেশের এই লোকগুলো। তখন কিছুদিন আগে, কয়েক বছর আগে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছে এবং তারা মাঝে মাঝে অধিবেশন করে, হয় দিল্লিতে, নাই মুম্বাইয়ে, নাই কলকাতায় বা নাগপুরে, এবং তারা বলে আমাদের একটু ক্ষমতা দাও, আমাদের আরও একটু স্বাধীনতা দাও, স্বাধীনতা নয়, আমাদের একটু অধিকার দাও, আরও একটু সামান্য অধিকার দিলেই হবে। এইভাবে পিরাপিরি আবেদন নিবেদনের নীতিতে তখনকার জাতীয় নেতারা বিশ্বাস করতেন এবং সেভাবেই চলতেন। স্বামীজির কাছে গেছেন স্বামীজির পরের ভাই, মধ্যম ভ্রাতা মহেন্দ্রনাথ দত্ত। স্বামীজি বলছেন, কিরে দেশের কি খবর? উনি বলছেন, এখন ওরা আবেদন নিবেদন করে চলেছেন দেশের নেতারা, কংগ্রেসের নেতারা, যাতে তাদেরকে আরেকটু বেশি সুযোগ সুবিধা দিতে পারে তারা। স্বামীজি গর্জন করে বলছেন, হ্যাঁ, ভিখারিকে কখনো কেউ সম্মান করে? ভিখারি কাকে, তার কোনো মর্যাদা আছে কারোর কাছে? ওই প্রার্থনা করলে, ভিক্ষে চাইলে এরা কখনো স্বাধীনতা দেবে না, সম্মান দেবে না, মর্যাদা দেবে না। ওটা কেড়ে নিতে হয়, ওটা ছিনিয়ে নিতে হয়। ভারতবর্ষের এই নেতারা বলুক, আজকে ডেকে হেঁকে বলুক যে আজ থেকে আমরা স্বাধীন হলাম, আর সমস্ত স্বাধীন দেশের সরকারের কাছে তারা এই ঘোষণা জানিয়ে দিই, আজ থেকে স্বাধীন হলাম, আমাদের দেশ আজ থেকে স্বাধীন হলো। এর জন্য গুলিগোলা চলুক, এবং প্রথম গুলিতে এসে পড়ুক আমার বুকে। অর্থাৎ দেশের মুক্তির জন্যে, দেশের স্বাধীনতার জন্যে, ভারতবর্ষের মুক্তির জন্যে, ভারতবর্ষের স্বাধীনতার জন্যে স্বামীজি প্রথম নিজের রক্তদান করতে চেয়েছিলেন। তিনি নিজেই প্রথম শহীদ হতে চেয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার বেদিতলে। স্বামীজির কাছে ভারতবর্ষ, আমি প্রথমেই বলেছিলাম যে কোনো ভৌগোলিক ভূখণ্ড মাত্র ছিল না, ছিল একটি জীবন্ত সত্তা, একটি চেতন বিগ্রহ, রক্ত মাংসের শরীর শুধু নয়, একেবারে চৈতন্য বিগ্রহ ভারতবর্ষ নামক দেশটি, তার মাতৃভূমি। এবং এটা তার সর্বসত্তাকে একদম মথিত করে রাখত, আবেগ আচ্ছন্ন করে রাখত। কিন্তু স্বামীজি যে ভারতবর্ষকে ভালোবেসেছেন, যে ভারতবর্ষ ছিল তার জীবনের আরাধ্যা দেবী, দি কুইন অফ হিজ অ্যাডোরেশন নিবেদিতার ভাষায়, সেই ভারতবর্ষ স্বামীজির চোখে আসলে ছিল একটা প্রতীক, সত্যের প্রতীক, আদর্শের প্রতীক, চেতনার প্রতীক। যা কিছু শ্রেষ্ঠ, যা কিছু মহান, যা কিছু সুন্দর, তার প্রতীক ছিল ভারতবর্ষ স্বামীজির চোখে। স্বামীজি একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, অনেকে হয়তো আমরা সে কথা জানি, টু দি অ্যাওয়েকেন ইন্ডিয়া, প্রবুদ্ধ ভারতের প্রতি। সেই কবিতায় স্বামীজি পরিষ্কার লিখছেন, বলছেন, ট্রুথ, ভারতবর্ষ যেন কোনো দেশ নয়, ভারতবর্ষ যেন একটি প্রতীক, সত্যের প্রতীক, তপস্যার প্রতীক, সৌন্দর্যের প্রতীক, আদর্শের প্রতীক। ও ট্রুথ, নো ডেথ ফর দি, হে সত্য, তব মৃত্যু নহে কদাচন, কখনো তোমার মৃত্যু হতে পারে না। তোমার মৃত্যু হলে কি হবে? পৃথিবী থেকে সব সুন্দর, যা কিছু সুন্দর, যা কিছু মহান, সব কিছুর বিসর্জন হয়ে যাবে।
তাই এই শাশ্বত সত্যের প্রতীক রূপে ভারতবর্ষকে তিনি দেখেছেন এবং সেই ভারতবর্ষের প্রতি তিনি নিজেকে নিবেদন করেছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র একটা দেশ হিসেবে নয়, তার জন্মভূমি হিসেবে নয়, সত্যের প্রতীক হিসাবে, আদর্শের প্রতীক হিসাবে, পৃথিবীর যা কিছু সুন্দর এবং শ্রেষ্ঠ ও মহান তার প্রতীক হিসাবে ভারতবর্ষ তার কাছে সর্বদা প্রতিভাত হতো। স্বামীজি ভারতবর্ষের মুক্তির জন্যে সবসময় ব্যাকুল ছিলেন এবং তিনি পাশ্চাত্য যাত্রা করলেন মহাসভায় যোগদান করার জন্যে। যে তার পাশ্চাত্য যাত্রা, এই যাত্রাটিকে শ্রী অরবিন্দ, আমরা হয়তো অনেকেই সে কথা জানি, was the first visible sign to the world that India was awake not only to survive but to conquer. অরবিন্দ বলছেন, স্বামী বিবেকানন্দের এই যে পাশ্চাত্য যাত্রা, সমুদ্র যাত্রা, এই যাত্রাটা কি যাত্রা ছিল, আসলে কি ছিল এটি? বলছে was the first visible sign to the world, পৃথিবীর সামনে ছিল প্রথম সুস্পষ্ট লক্ষণ, that India was awake, যে ভারতবর্ষ জাগ্রত হয়েছে, not only to survive, শুধু নিজে বাঁচার জন্য নয়, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য নয়, but to conquer, ভারতবর্ষ জয় করবে সমগ্র জগৎকে, সমগ্র পৃথিবীকে। ভারতবর্ষের সম্পর্কে স্বামীজির স্বপ্ন ছিল দি কনকোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে জয় করতে হবে, বিশ্ব জয় করতে হবে। আমরা জানি আলেকজান্ডার ভারতবর্ষ আক্রমণ করেছেন, নাদির শাহ ভারতবর্ষ আক্রমণ করেছেন, চেঙ্গিস শাহ ভারতবর্ষ আক্রমণ করেছেন, আরও অনেক পরদেশি বৈদেশিক দস্যুরা এসে ভারতবর্ষকে আক্রমণ করেছেন। নিবেদিতা লিখছেন, ভারতবর্ষ যখন তুমি সত্যের সাধনায় মগ্ন ছিলে, তখন এই বিদেশি দস্যুরা এসে তোমাকে আক্রমণ করেছে, তোমার সমস্ত ঐশ্বর্যকে লুণ্ঠন করেছে। তাই স্বামীজি সেই ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্ন দেখছেন এবং অরবিন্দ বলছেন, স্বামীজির এই পাশ্চাত্য দেশে যাত্রাটা সাধারণ একজন ব্যক্তির সমুদ্র যাত্রা বা বহির্বিশ্বে যাত্রা নয়, এটি হচ্ছে প্রথম একটি সুস্পষ্ট লক্ষণ। কিসের লক্ষণ? দ্যাট ইন্ডিয়া ওয়াজ অ্যাওয়েক, ভারতবর্ষ আবার নতুন করে জেগেছে, নট অনলি টু সার্ভাইভ, শুধু নিজে বাঁচার জন্যে নয়, বাট টু কঙ্কার, জয় করার জন্যে ভারতবর্ষ জাগ্রত হয়েছে। অরবিন্দের কথা বলেছিলেন এবং স্বামীজি বলছেন, ভারতবর্ষ একদিন উঠবে জ্বরের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে, অস্ত্রের শক্তিতে নয়, অর্থের শক্তিতে নয়, চৈতন্যের শক্তিতে ভারতবর্ষ একদিন জাগ্রত হবে এবং জগৎকে সেই বার্তা ভারতবর্ষ শোনাবে। কি হয়েছে? স্বামী বিবেকানন্দ ভারতবর্ষকে বিশ্ব জয় করতে প্রেরণা দিয়েছেন, আবেগমথিত হয়ে বলেছেন, নাথিং শর্ট অফ দি কনকোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বজয় ছাড়া তার কমে আমরা কিছুই ভাবতে পারি না। নাথিং শর্ট অফ কনকোয়েস্ট অফ দ্য ওয়ার্ল্ড, এর কমে কিন্তু আমরা কিছু চাইব না। আমরা চাইব ভারতবর্ষ সমগ্র পৃথিবীকে জয় করবে, অস্ত্রের শক্তিতে নয়, অর্থের শক্তিতে নয়, কোনো জাগতিক শক্তিতে নয়, কিন্তু চৈতন্যের শক্তিতে, প্রেমের শক্তিতে, বৈরাগ্যের শক্তিতে। স্বামীজির বিখ্যাত একটি কথা আছে, আমরা জানি, দি ন্যাশনাল আইডিয়ালস অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস। স্বামী লোকেশ্বরজি বলতেন, রিনাউন্সিয়েশন অ্যান্ড স্যাক্রিফাইস, ত্যাগ এবং সেবা। ত্যাগ এবং সেবা হচ্ছে ভারতবর্ষের মোটো, ভারতবর্ষের আদর্শ। এই শক্তি নিয়েই ভারতবর্ষ পৃথিবীকে জয় করবে এবং ভারতবর্ষের মধ্যে এই চেতনার জাগরণ ঘটাবে সমগ্র মানুষের মধ্যে। রোমানোরা
বিখ্যাত ফরাসি সাহিত্যিক, তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার যে বিখ্যাত জীবনী আছে লাইফ অফ বিবেকানন্দ, তার মধ্যে তিনি বলছেন 1902 সালে স্বামী বিবেকানন্দের নশ্বর দেহ চলে গেল। তার 3 বছর পরে 1905 সালে পার্টিশন অফ বেঙ্গল, বঙ্গভঙ্গ আন্দোলন বিশাল আকারে আত্মপ্রকাশ করল এবং ব্রিটিশ সরকারের ভিত্তি ধরে নাড়া দিল। তখন ভারতবর্ষের রাজধানী কিন্তু কলকাতা। 1911 সালে ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। তো রোমাওয়ালা বলছেন 1902 সালে স্বামীজির নশ্বর দেহ চলে গেল। তার 3 বছর বাদেই বিশাল আন্দোলন ভারতবর্ষে গড়ে উঠল, বঙ্গভঙ্গ আন্দোলন। এই আন্দোলনের পেছনে কে? রোমাওয়ালা বলছেন ছিলেন স্বামী বিবেকানন্দ। তখন তিনি দেহে নেই, কিন্তু তিনি আসলে এই আন্দোলনের মূলে তিনি প্রেরণা পুরুষ হয়ে দাঁড়িয়ে আছেন। তারপরে বলছেন তারপরে 1914 সালে হলো মারাঠা শক্তির উদ্ভব। মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলক তিনি আন্দোলন শুরু করলেন, হোম রুল আন্দোলন, স্বরাজ্য শাসনের আন্দোলন। এবং সেই আন্দোলনের পেছনে কে? রোমাওয়ালার অন্তর্ভেদী দৃষ্টিতে তা ধরা পড়ল। তিনি বললেন সেখানেও স্বামী বিবেকানন্দ। তারই প্রেরণা, সেই প্রেরণায় মানুষের মনে অগ্নি সঞ্চার করে তাদেরকে আলোড়িত করলো, আন্দোলিত করলো এবং ভারতবর্ষের স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। এইভাবে 1914 সালে এই মহারাষ্ট্রের আন্দোলন, তারপরে 1920 সালে আরেকটি বড় আন্দোলন এলো ভারতবর্ষ জুড়ে। এটাও রোমাওয়ালা প্রত্যক্ষ করেছেন। তিনি বলছেন অসহযোগ আন্দোলন, নন কোঅপারেশন আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে। সেখানেও কার নেতৃত্ব, কার প্রেরণা? রোমাওয়ালা বলেছেন এখানেও স্বামী বিবেকানন্দের প্রেরণা। তারই প্রেরণায় এই অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীজি করেছেন। আপনারা জানেন নিশ্চয়ই যে মহাত্মা গান্ধী বেলুড় মঠে এসেছেন স্বামীজির একটি জন্মতিথিতে। দেখছেন বহু মানুষ সেখানে এসেছেন স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানোর জন্যে। মহাত্মা গান্ধী বললেন আজকে আমরা যে মহাপুরুষের জন্মদিন উপলক্ষে এখানে সমবেত হয়েছি, আপনারা এতগুলি মানুষ এখানে এসেছেন, শূন্য হাতে কেউ ফিরে যাবেন না। এখান থেকে নিয়ে যান সে প্রেরণার আগুন, প্রেরণার স্ফুলিঙ্গ। আমার জীবনের যে ভালোবাসা দেশের প্রতি, এটা স্বামী বিবেকানন্দের প্রেরণায় আমি লাভ করেছি। আমার যে ভালোবাসা ছিল আমার দেশের প্রতি, ভারতবর্ষের প্রতি, তাকে শতগুণ সহস্রগুণ বাড়িয়ে দিয়েছিল স্বামী বিবেকানন্দের প্রেরণা, গান্ধীজি বলেছেন। তাই রোমাওয়ালার ভাষায় স্বামী বিবেকানন্দের মৃত্যু হলো ঠিকই, কিন্তু সেই মৃত্যু মানে দেহের মৃত্যু হলো ঠিকই, কিন্তু এই মৃত্যু আসল মৃত্যু নয়। স্বামী বিবেকানন্দ নতুন করে আবার এই জাতীয় নেতাদের মধ্যে নতুন রূপে জেগে উঠলেন। একটি অসাধারণ কথা একজন ঐতিহাসিক বলেছেন, এটা আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিই। স্বামী বিবেকানন্দ ডিড নট ডাই ইন 1902। স্বামী বিবেকানন্দ 1902 সালে মারা যাননি। তার জাগতিক দেহটি শেষ হয়েছিল, দেহান্ত ঘটেছিল ঠিকই, কিন্তু আসলে স্বামী বিবেকানন্দ 1902 সালে মারা যাননি। তাই তিনি লিখছেন Vivekananda did not die in 1902. He lived till 1946. তিনি বেঁচে ছিলেন 1946 সাল অবধি। কেন বলছেন 46 সাল অবধি? কারণ 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে স্বামী বিবেকানন্দ বলতেন 1997 সালে বলেছেন যে আজ থেকে 50 বছর পরে ভারতবর্ষ ব্রিটিশের থেকে স্বাধীনতা লাভ করবে। কিন্তু যেভাবে স্বাধীনতা পায় একটা দেশ, একটা জাতি, ঠিক সেইভাবে নয়, অন্যভাবে, অর্থাৎ রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে নয়। মহাত্মা গান্ধীর নেতৃত্ব ছিল
অসহযোগ আন্দোলন, অহিংস আন্দোলন, সেই আন্দোলনেই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছিল স্বাধীনতার দিকে। তারপরে সেটা চলল 1945-46, অবশেষে 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতা লাভ হলো। তার আগে আরেকজনের রণহুঙ্কার ছিল। কে তিনি? তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক। তাঁর রণহুঙ্কার, চলো দিল্লি, দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ। এই যে নেতাজি সুভাষচন্দ্রের যে আহ্বান, চলো দিল্লি, দিল্লি চলো, দিল্লির পথ স্বাধীনতার পথ, তার পেছনে কে দাঁড়িয়েছিলেন? বলছেন ঐতিহাসিকরাই বলছেন যে তার পেছনে দাঁড়িয়েছিলেন স্বামী বিবেকানন্দ। তাই তিনি বললেন, বিবেকানন্দ ডিড নট ডাই ইন 1902, হি লিভড till 1946. His ideas, তার আদর্শ, তার চিন্তা, his sadhana flowed in different channels, vitalized the nation and enabled it to win the first round, that is achievement of independence from the British rule. With Gandhi and Bose, Bose means Subhash Chandra Bose, with Gandhi and Bose closes the epoch which he has opened. স্বামীজি যে যুগের সূচনা করেছিলেন, স্বাধীনতার সংগ্রামের সূচনা, সেটি গান্ধী এবং সুভাষচন্দ্রের দ্বারা আপাতত শেষ হলো। A new chapter has begun, কিন্তু তারপরে এক নতুন অধ্যায় শুরু হলো। নতুন অধ্যায়টা কি? বলছেন, দি ফিউচার উইল শো, দি ভবিষ্যৎ ভারতবর্ষ দেখবে, whether his soul মানে স্বামী বিবেকানন্দের আত্মা, whether his soul has died or it will reincarnate to spiritualize the nation and to guide it to the conquest of mankind. এখানেই শেষ হবে স্বাধীনতার পরেই আমাদের যাত্রা, জয়যাত্রা, নাকি নতুন করে আবার নতুন যুগান্তর আনয়নের জন্যে আবার নতুন আন্দোলন শুরু হবে? সেই আন্দোলনটা কিসের আন্দোলন? যে আন্দোলনের স্বপ্ন স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন জাতিকে, দি কনকোয়েস্ট অফ ম্যানকাইন্ড, সারা পৃথিবীর সমস্ত মানুষের জয়, আধ্যাত্মিক জয়, চৈতন্য শক্তির জয়, এটা বিবেকানন্দের অবদান। ঐতিহাসিকরা সে কথা বলছেন। আমরা মনে রাখতে পারছি বা মনে করার চেষ্টা করছি, 1897 সালে স্বামীজি মাদ্রাজে, এখনকার চেন্নাই, তখন মাদ্রাজ, সেখানে তার বক্তৃতায় স্বামীজি বললেন, আগামী 50 বছর, এটা মন্ত্রের মতো একটা শব্দ হয়ে উঠল দেশের মানুষের কাছে, দেশপ্রেমিকদের কাছে। আগামী 50 বছর কি? স্বামীজি বললেন, আগামী 50 বছর তোমাদের একমাত্র দেবতা হন তোমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। এই ভারতবর্ষ যেন বিবেকানন্দের চেতনার মধ্যে জাগ্রত হয়ে আছে এবং মানুষকে সেই জাগরণের বাণী শুনিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন স্বামীজিকে আলোড়িত করছে। তিনি ঘুমোতে পারেন না। একটি ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে, 1897 সালে স্বামীজি গেছেন লাহোরে, পশ্চিম পাঞ্জাবে তিনি গেছেন লাহোরে, এবং সেখানে গিয়ে তিনি শুনছেন যে মহারাষ্ট্রে নিদারুণ নিপীড়ন হচ্ছে দেশপ্রেমিক নেতাদের উপরে। তিলককে কারারুদ্ধ করা হয়েছে, বাল গঙ্গাধর তিলককে কারারুদ্ধ করা হয়েছে, আরও অনেক জাতীয় নেতাকে কারাবরণের করতে বাধ্য করা হয়েছে। তো একজন লিখছেন, লাহোর ট্রিবিউনের সম্পাদক, তিনি বলছেন একদিন স্বামীজি লাহোরে, তখন তিনি ওখানে লাহোরে ছিলেন, যে লাহোর ট্রিবিউনের তিনি সম্পাদক, বিখ্যাত ইংরেজি পত্রিকা, ইংরেজি দৈনিক, এবং তিনি লিখছেন যে স্বামীজি একদিন বাড়িতে এলেন, বেদনায় অঙ্কিত তার মুখ, ঘন বিষাদে আচ্ছন্ন তার মুখ। ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, যদি আমি জেলে গেলে ভারতের কোনো কল্যাণ হয়,
তাহলে আমি জেলে যেতে প্রস্তুত। কারণ তিলককে গ্রেপ্তার করা হয়েছে, আরও অনেক জাতীয় নেতাকে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, তাদের উপর অত্যাচার নিপীড়ন চলছে, এটা স্বামীজি সহ্য করতে পারছেন না। তাই বলছেন আমি জেলে গেলে যদি দেশের কোনো কল্যাণ হয় তাহলে জেলে যেতে প্রস্তুত। লাহোর ট্রিবিউনের সম্পাদক লিখছেন, এই সদ্য তিনি এসেছেন বিশ্ব জয় করে, সেই বিজয়ের তিলক এখনও তার ললাটে আঁকা আছে, এবং যে জয়মাল্য তার গলায় দেশের মানুষ পরিয়েছিল সেই মালা এখনো শুকোয়নি, অথচ তিনি চাইছেন কারাগারে যেতে এবং নিজেকে কারাগারে নিক্ষেপ করে দেশের মানুষকে স্বাধীনতার পথ দেখাতে। স্বামীজির ভারতবর্ষের প্রতি যে ভালোবাসা এবং আকর্ষণ এবং শ্রদ্ধা, এটি কোনো সীমা পরিসীমা ছিল না। সিস্টার ক্রিস্টিন স্বামীজির শিষ্যা, পাশ্চাত্য দেশীয় শিষ্যা, তিনি বলছেন আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল তখনই যখন আমরা আমাদের আচার্যদেবের কাছে মুখে ইন্ডিয়া এই 5টা শব্দ শুনতাম। যখন তিনি বলতেন ইন্ডিয়া, এমন করে বলতেন স্বামীজি, তার মধ্যে কত কি মিশিয়ে দিতেন। এখানে নিবেদিতা সিস্টার ক্রিস্টিন বলছেন আমি মনে করি আমাদের ভারত প্রেমের জন্ম হয়েছিল যখন আমরা স্বামীজির বাক্যে, স্বামীজির মুখে ইন্ডিয়া এই 5 অক্ষরের শব্দটি শুনতাম। এই শব্দটি অপূর্ব স্বরে তিনি উচ্চারণ করতেন, আমাদের মনের মধ্যে শিহরণ সৃষ্টি করতেন। আমার মনে হয় যে এই 5 অক্ষরের ক্ষুদ্র শব্দে কত কি যে ধরিয়ে দেওয়া যায়, যে স্বামীজির মুখে যারা ইন্ডিয়া এই কথাটি শোনেননি তারা সেটা বুঝতে পারবেন না। এর মধ্যে কি ছিল? তাতে ছিল ভালোবাসা, জ্বালাময় বাসনা, দেশের জন্য গর্ব, দেশের জন্য তীব্র আকাঙ্ক্ষা, পূজা, গভীর বিষাদ, উদ্দীপ্ত শৌর্য এবং ঘরে ফেরার ব্যাকুলতা এবং পুনশ্চ ভালোবাসা এবং ভালোবাসা। সিস্টার ক্রিস্টিন বলছেন ভারতবর্ষ কেমন হবে, ভবিষ্যৎ ভারতবর্ষ, এ নিয়ে স্বামীজি অনেক স্বপ্ন দেখেছেন এবং আমাদের দেশের মানুষকে দেখিয়েছেন। স্বামীজি বলছেন আমার আদর্শ হচ্ছে বেদান্ত ব্রেন আর ইসলাম বডি। আমার আদর্শ হচ্ছে বৈদান্তিক মস্তিষ্ক এবং ইসলামিক দেহ। বেদান্তের মস্তিষ্ক মানে সর্বভূতের ঐক্য, এটা হচ্ছে বেদান্ত প্রচার করে। সর্বজীবে সর্বভূতে এক সত্তা বিরাজিত, সেই অদ্বৈত অনুভূতি হচ্ছে বেদান্তের মস্তিষ্ক। তাই বলছেন বেদান্ত ব্রেন আর ইসলাম বডি। ভারতবর্ষের বেদান্তের মধ্যে অসাধারণ সমুচ্চ এই দর্শন, এই ঐতিহ্য আমরা পাই। তো পাই না কোনটা? স্বামী বিবেকানন্দ বলছেন পাই না তার বাস্তবে রূপায়ণ, কর্মে পরিণত রূপ। বেদান্তের মস্তিষ্ক বিশাল, খুবই উন্নত, খুবই উচ্চাঙ্গের, কিন্তু মুশকিল হলো যে ভারতবর্ষের এই বেদান্তের যে সমুচ্চ দর্শন, এটি বাস্তবে রূপায়িত হতে পারল না। যেটা ইসলাম করতে পেরেছে, ইসলাম তার সমাজ দেহের মধ্যে সার্বিক ঐক্যকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। তাই স্বামীজি বলছেন বেদান্ত ব্রেন অ্যান্ড ইসলাম বডি। আমাদের ব্রেন হবে বেদান্তের, কিন্তু বডিটা হবে, শরীরটা হবে, দেহটা হবে ইসলামের। অর্থাৎ ইসলামের মতো সমাজে এই ঐক্যকে, এই সাম্যকে, এই সমতাকে আমরা প্রতিষ্ঠা করব। তাই স্বামীজি বললেন বেদান্ত ব্রেন, ইসলাম বডি, স্বামীজির বিখ্যাত স্বপ্নের কথা। আমাদের একজন ভদ্রলোক ভক্ত, তিনি লিখেছেন, তার নাম সুন্দর রাম আয়ার, চেন্নাইয়ের মানুষ। স্বামীজিকে দেখেছেন, স্বামীজির ব্যক্তিত্বে মুগ্ধ হয়েছেন এবং তিনি বলছেন যে স্বামীজি ভবিষ্যৎ ভারতবর্ষ সম্পর্কে যে রূপরেখা আমাদের জাতির সামনে দিয়েছিলেন সেখানে কি ছিল। তিনি বলছেন ভবিষ্যৎ ভারতবর্ষ হিন্দু, খ্রিস্টান, মুসলমান, বৌদ্ধ, শিখ সকলকে নিয়েই
এক পতাকার নিচে সমবেত হয়ে আশায় সমন্বয় বোধে পূর্ণ হয়ে সব মত ও পথের মানুষকে নিয়ে অশ্রান্ত প্রয়াসে অগ্রসর হয়ে চলবে জাতীয় আকাঙ্ক্ষা পূর্তির সাধারণ লক্ষ্যে। স্বামীজির সঙ্গে আলাপচারিতায় ভগিনী নিবেদিতা লক্ষ্য করতেন রাজপুতদের বীরত্ব, শিখদের বিশ্বাস, মারাঠাদের শৌর্য, মোগল পাঠানদের মহত্ব সব কিছুই যেন পুনর্জীবিত হয়ে উঠত স্বামীজির কথায়, স্বামীজির স্বপ্নে। বর্তমান ভারতের নানা প্রান্তে আমরা দেখতে পাচ্ছি বিচ্ছিন্নতাবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে এবং আমাদের ভারতবর্ষকে, অখণ্ড ভারতবর্ষকে ভেঙে চুরমার করে দেবার ভয় দেখাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে স্বামীজির দৃষ্টিভঙ্গি, স্বামীজির প্রেরণা আমাদের প্রতি নিঃশ্বাসে, প্রতি পদক্ষেপে নতুন পথের আলো, নতুন পথের দিশা দেখিয়ে যায়। স্বামীজি বলেছেন, লাহোরে গেছেন স্বামীজি, সেখানে গিয়ে বলছেন, দেখুন পঞ্চনদের অধিবাসীগণ, আমি আপনাদের কাছে এসেছি দেশের পূর্ব প্রান্ত থেকে, কোনো উপদেশ দেবার জন্য আসেনি, আচার্যের ভূমিকায় আমি আসিনি, আমি এসেছি পূর্ব অঞ্চল থেকে এক ভাই পশ্চিমের আর এক ভাইদের কাছে, আর এক দল ভাইয়ের কাছে এই ভারতবর্ষের মুক্তির কথা শোনানোর জন্যে। আমি বলতে এসেছি কোথায় আমরা পরস্পরের সঙ্গে আলাদা, কোথায় আমরা ভিন্ন, কোথায় আমাদের মধ্যে অমত আছে, আমাদের মধ্যে অমিল আছে, এটা দেখানোর জন্য আমি আসিনি। আমি দেখাতে এসেছি কোথায় আমাদের মিল আছে, কোথায় আমাদের ঐক্য আছে, কোথায় কমন গ্রাউন্ড আছে, আমাদের একটা সাধারণ ভূমি আছে যেখানে আমরা সবাই একসঙ্গে একই উদ্দেশ্যে, একই আদর্শে মিলিত হতে পারি। তাই স্বামীজি ওই দেশের ও প্রান্তে গিয়ে এ প্রান্ত থেকে এই দেশের মধ্যে যে ঐক্যের এবং সাম্যের বার্তা আছে, অখণ্ডতার বার্তা আছে, তাকে পৌঁছে দিতে স্বামীজির এই চেতনা, স্বামীজির এই ভাবনা আমাদের দেশকে এক মহামুক্তির চেতনায় সবসময় অনুপ্রাণিত করেছে। স্বামীজি বলছেন, আমি পূর্ব প্রদেশ থেকে পশ্চিম প্রদেশের ভাইদের কাছে এসেছি তাদের সম্ভাষণ করতে, তাদের সঙ্গে আলাপ করতে, ভাব বিনিময় করতে। আমি এখানে এসেছি আমাদের মধ্যে কোন ভিন্নতা আছে তা অন্বেষণ করার জন্যে নয়, কোথায় আমাদের মিলন ভূমি তা দেখাতে, তা দেখতে। এটার জন্যই আমি এখানে এসেছি। আমি শুধু এখানে বোঝাতে এসেছি যে কোন ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হলে অনন্তকাল আমরা এক থাকব, এক ঐক্যের ভূমিতে সবাইকে নিয়ে বাস করব, কি করে সেটা প্রবল থেকে প্রবলতর হতে পারে। স্বামীজি কথা বলছেন, তোমাদের সেই গড়বার প্রস্তাব দিতেই আমি এসেছি, ভাঙবার কোনো বার্তা দিতে নয়। যীশুখ্রিস্ট বলেছিলেন, গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট ম্যাথিউতে বলছেন, I am come not to destroy but to fulfill. I am come not to destroy but to fulfill. আমি ধ্বংস করতে আসিনি, আমি পূর্ণ করতে এসেছি। স্বামীজি এই পূর্ণতার বার্তা দেওয়ার জন্যেই ভারতবর্ষের মানুষের কাছে তার বার্তাটি রেখে গেছেন। স্বামীজি বললেন লাহোর বক্তৃতায় যে আমরা অনেক দোষ দেখেছি একে অপরের, অনেক সমালোচনা করেছি একে অপরকে, যথেষ্ট দোষ দর্শন হয়েছে, আর নয়, এখন নতুন করে গড়ার সময় এসেছে। এখন আমাদের সমস্ত বিক্ষিপ্ত শক্তিকে কেন্দ্রীভূত করে সেই সমষ্টি শক্তির সাহায্যে বহু শতাব্দী ধরে যে জাতীয় গতি অবরুদ্ধ প্রায় হয়ে রয়েছে তাকে সম্মুখে অগ্রসর করে দিতে হবে। এখন গৃহ পরিষ্কার হয়েছে, সেখানে নতুন করে বাস করতে হবে। পথ এখন পরিচ্ছন্ন, সম্মুখে অগ্রসর হও। স্বামীজি যখন পাঞ্জাবে গেছেন, নিবেদিতা বলছেন, পাঞ্জাবকে কি চোখে দেখছেন স্বামী বিবেকানন্দ? তিনি দেখছেন পাঞ্জাবে প্রবেশ করেই আমরা আচার্যদেবের স্বদেশ প্রেমের গভীরতম পরিচয়ের ঝলক দেখতে পেয়েছিলাম। যে কেউ তাকে সে সময় সেখানে দেখেছে তিনি যেন মনে করতে পারতেন যেন তিনি ওই প্রদেশেই জন্মগ্রহণ করেছেন, পাঞ্জাবেই তিনি জন্মেছেন।
এমন নিবিড়ভাবে তার সঙ্গে নিজেকে একাত্ম করে স্বামীজি ফেলেছিলেন। মনে হতো যেন তিনি ওই স্থানের অধিবাসীদের সঙ্গে প্রেম এবং শ্রদ্ধার অজস্র বন্ধনে নিজেকে বেঁধে ফেলেছেন। ভারত সংস্কৃতিতে কাদের অবদান বেশি? স্বামীজি বলছেন, যেমন এখানে আর্যদের অবদান আছে, তেমনি তামিলদের অবদান আছে, দ্রাবিড়দেরও অবদান আছে। আমি যেমন আমার আর্য পূর্বপুরুষদের কাছে ঋণী, তেমনি আমি একইভাবেই দ্রাবিড় পূর্বপুরুষদের কাছে একইভাবেই ঋণী। কোল, ভিল, মুন্ডা যারা আমাদের আদিবাসী, সেই পূর্বপুরুষদের কাছেও আমি একইভাবে ঋণী। সকলকে নিয়েই আমি আমার দেশের স্বপ্ন দেখতে চাই, স্বামীজি বলতেন। স্বামীজি বলেছেন, একজন বলছেন তিনি স্বামীজিকে দেখেছেন, তার নাম K.S. রামস্বামী শাস্ত্রী। চেন্নাইয়ে তিনি স্বামীজিকে দেখেছেন এবং বলছেন, তিনি যখন স্বামীজিকে আমি দেখতাম, যখন তিনি দেশের কথা বলতেন, দেশের ভাবনায় উদ্দীপ্ত হতেন, তখন তাকে দেখে কি মনে হতো? মনে হতো কনডেন্সড ইন্ডিয়া, যেন মূর্ত, জীবন্ত, জাগ্রত ভারতবর্ষ। আর একটি স্বামীজির বার্তা আছে ভারতবর্ষকে কেন্দ্র করে, আমরা যেমন নেব তেমনি আবার দেব। দেব তা নয়, শুধু নিলে পরে ভিখারি হয়ে যেতে হয়, আর ভিখারিকে কেউ কোনো মর্যাদা দেয় না। তো স্বামীজি বললেন, আমরা নেব। পাশ্চাত্য দেশে, আমেরিকায়, ইউরোপে গিয়ে বললেন, আমরা তোমাদের কাছে দাতার আসন নিয়ে এসেছি, গ্রহীতার আসন নয়, দাতার আসন। আমরা তোমাদেরকে দেব, তোমাদের যা নেই তাই আমরা তোমাদেরকে দেব। তোমাদের আছে অনেক প্রাচুর্য আছে, অনেক ধন সম্পদ তোমরা করেছো, কিন্তু হৃদয়ের যে সম্পদ, যে ঐশ্বর্য, সেই সম্পদে তোমরা নিঃস্ব, তোমরা রিক্ত হয়ে আছো। যদি তোমরা তোমাদের দৃষ্টিকে এখানেই রেখে দাও, এর বাইরে যদি না যাও, যদি এই জ্বরের সাধনায় তোমরা মগ্ন হয়ে থাকো, চৈতন্যের দিকে দৃষ্টি না ফেরাও, তাহলে আমি বলছি তোমাদেরকে 20 বছরের মধ্যে তোমরা এক মহা ধ্বংসের সম্মুখীন হবে। যখন স্বামীজি বলছেন, তার থেকে 20 বছরের মধ্যেই প্রথম মহাযুদ্ধ হয়ে গেল। আবার স্বামীজি বলছেন, যদি তোমরা দৃষ্টি না ফেরাও, তাহলে আগামী 50 বছরের মধ্যে আবার এক মহান বিপর্যয়ের মুখোমুখি হবে। 50 বছরের মধ্যেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ এসে গেল। মহা বিপর্যয়ের সম্মুখীন হলো সমগ্র পৃথিবী এবং সমগ্র মনুষ্য সমাজ। তাই স্বামীজি বলছেন, ঘরের সর্বদ্বার উন্মুক্ত রাখো, দরজা খুলে দাও, আসুক হাওয়া, উন্মত্ত হাওয়া আসুক, কিন্তু সাবধান, খেয়াল রাখবে যেন বাইরের দমকা হাওয়ায় তোমার ভেতরের সম্পদ উড়ে বেরিয়ে না চলে যায়। এটা স্বামীজির সতর্কবাণী ছিল আমাদের কাছে। ঘরের সর্বদ্বার উন্মুক্ত রাখিতে হইবে, আসুক চারিদিক হইতে রশ্মি ধারা, কিন্তু সঙ্গে সঙ্গে সাবধান করে দিয়ে স্বামীজি বলছেন, ওই উগ্র তরঙ্গাঘাতে, ওই উগ্র বার্তাঘাতে যেন আমাদের গৃহের সম্পদ, গৃহসম্পদ, গৃহের ঐশ্বর্য যেন হাওয়ায় বেরিয়ে না চলে যায়। সেই জন্যে ঘরের সম্পত্তি সর্বদা সম্মুখে রাখিতে হইবে। আমাদের যে নিজস্ব ঐশ্বর্য, সেটিকে অবহেলা করলে চলবে না, উপেক্ষা করলে চলবে না, সেটাকে নিয়েই আমাদের যেতে হবে। তাই বলছেন, বালক বিদ্যুতের আলোক অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী, তোমার চক্ষু প্রতিহত হইতেছে, সাবধান। স্বামীজি এই সতর্কবাণীও আমাদের সঙ্গে করেছেন, আমাদের জানিয়ে দিয়েছেন। তিনি যে ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলেন, সেই ভারতবর্ষ উচ্চ নীচ, ধনী নির্ধন, হিন্দু মুসলমান, ব্রাহ্মণ চণ্ডাল, নারী পুরুষ সবাইকে নিয়ে করতে হবে। তবে সঙ্গে সঙ্গে স্বামীজি সাবধান করেছিলেন আমাদের দেশের মানুষকে, যে আমি চাই লেভেলিং আপ, নট লেভেলিং ডাউন। আমি চাই যে নিচে আছে তাকে ওপরে তুলে নিয়ে এসে তাকে সমান জায়গায় বসাবো, যে ওপরে আছে তাকে টেনে হিঁচড়ে নামিয়ে দেব না আমি। নট লেভেলিং ডাউন বাট লেভেলিং আপ, মন্ত্রের মতো একটি কথা স্বামীজির কথায় আমরা বারবার শুনেছি। আমরা এখন সমাজবাদের কথা শুনি, সাম্যবাদের কথা শুনি, কমিউনিজমের কথা শুনি। স্বামীজি প্রথমে কথা বলেছিলেন, কার্ল মার্ক্সের বাড়ি এখানে আসার আগে, এই দেশে আসার আগে স্বামীজি এই সমাজবাদের কথা বলেছেন এবং তিনি বলেছেন, আই অ্যাম এ সোশ্যালিস্ট, আমি একজন সাম্যবাদী।
ভারতবর্ষে কেউ বলার আগেই তিনিই প্রথমে এই কথা বলেছেন, আই অ্যাম এ সোশ্যালিস্ট, আমি একজন সাম্যবাদী, নট বিকজ ইট ইজ এ পারফেক্ট সিস্টেম বাট হাফ এ লোপ ইজ বেটার দ্যান নো ব্রেড। যদি তোমার কাছে পুরো খাবার না থাকে, যদি অর্ধেক খাবার থাকে, সেটাই খাও, তাতে তোমার খুন নিবৃত্তি হবে, শরীরের ক্ষুধার নিবৃত্তি হবে। সেই জন্য আমি সোশ্যালিজমকে চাই, সাম্যবাদকে চাই, ভারতবর্ষে চাই। তাই সুভাষচন্দ্র বসু বলতেন, স্বামীজির উত্তর সাধক, স্বামীজির যেন পুত্রের মতো নেতাজি, তিনি বলছেন, কার্ল মার্ক্সের বই থেকে এই সমাজবাদ আসেনি, এই সমাজবাদ এসেছে স্বামী বিবেকানন্দের বার্তা থেকে। ভারতবর্ষের প্রাচীন যে বেদ উপনিষদের, রামায়ণ মহাভারতের বার্তা, তার মধ্যে এই সাম্যবাদ ছিল। আর বিবেকানন্দের বার্তার মধ্যে তাকে নতুনভাবে, নতুন শক্তিতে, নতুন দোতনায় আমরা দেখতে পেয়েছি। এবং স্বামীজি একটি অসাধারণ কথা বলেছেন, একটি অসাধারণ আশ্বাস বাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, আজকে ভারতবর্ষ পরাধীন, একদিন ভারতবর্ষ স্বাধীন হবে, এবং স্বাধীন কবে হবে তাও তিনি বলে দিয়েছিলেন, আগামী 50 বছর তোমাদের অপেক্ষা করতে হবে, তারপর স্বাধীনতা তোমরা পাবে। এবং তারপরে মন্ত্রের মতো একটি কথা বলেছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ। স্বামীজির চোখে ভারতবর্ষ কোন জায়গায় অবস্থান করত? স্বামীজি বলছেন, এবার কেন্দ্র ভারতবর্ষ, এবার সমগ্র পৃথিবীর যে যাত্রা হবে, সেই যাত্রার নেতৃত্ব দেবে ভারতবর্ষ। আমরা এখন দেখতে পাচ্ছি, আজকে ভারতবর্ষকে সবাই একটু অন্য চোখে দেখছে। ভারতবর্ষে প্রথম বিজ্ঞানের জয়যাত্রা এই 9-এর দশকে, বিগত 9-এর দশকে হলো, যখন আমরা বিজ্ঞানের জয়যাত্রার বিস্ময়কর সাফল্য অর্জন করলাম, তখন সবাই চমকে গেল ভারতবর্ষের এই বিজ্ঞানের জয়যাত্রার পথে বিস্ময়কর অগ্রযাত্রা দেখে। এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বামীজি নিজেই এই জয়যাত্রার স্বপ্ন দেখেছিলেন। যখন জগদীশচন্দ্র বসু প্যারিস কনফারেন্সে গেছেন 1900 খ্রিস্টাব্দে, তখন স্বামীজি সেই পরিব্রাজকের মধ্যে লেখা আছে, স্বামীজি লিখছেন নিজেই যে আমি ভাবছি কখন আমার দেশের প্রতিনিধি এসে এই ভারতের জয়ের ধ্বজা উত্তোলন করবেন। তারপরে উঠলেন তরুণ বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। তিনি আবিষ্কার করেছিলেন যে গাছেরও প্রাণ আছে, গাছের মধ্যেও জীবন আছে, এটা তার আবিষ্কার। তার আরও অনেক আবিষ্কার, কিন্তু সাম্রাজ্যবাদী শক্তির জন্য সেই সব আবিষ্কারকে তিনি মর্যাদা পেতে দেখেননি, তার ভাগ্যে সেটা ঘটেনি। কিন্তু স্বামীজি সেই প্যারিস কনফারেন্সে দেখলেন জগদীশচন্দ্র বসুর জয়যাত্রা। তিনি বিজয়ী বীরের মতো ভারতবর্ষের বিজয় পতাকা উত্তোলন করলেন এই আন্তর্জাতিক সম্মেলনে, বিজ্ঞান সম্মেলনে প্যারিসে। নিবেদিতার মুখে আমরা কথা শুনেছি, নিবেদিতা বলছেন স্বামীজির কথা যে হি ওয়াজ কনডেন্সড ইন্ডিয়া। একটু আগে আমরা বলেছি, সেটা অবশ্য আরেকজন বলেছেন, তো নিবেদিতাও বলেছেন হি ওয়াজ কনডেন্সড ইন্ডিয়া। স্বামী কী ছিলেন? তিনি যেন সংহত ভারতবর্ষ ছিলেন, স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছিলেন তিনি। নিবেদিতা লিখেছেন, পাশ্চাত্য দেশে আমরা স্বামীজিকে হিন্দু ধর্মের প্রচারক রূপে দেখেছিলাম, বেদান্তের প্রচারক রূপে দেখেছিলাম, কিন্তু আমি জীবনের শেষের দিকে স্বামীজির সঙ্গে যখন প্রায় প্রতিদিন আমি কাটিয়েছি, তখন দেখেছি তার মধ্যে একটি মাত্র দহন জ্বালা নিরন্তর জ্বলত, আগুনের মতো তাকে যন্ত্রণা দিত। তার সেই মুহূর্ত থেকে তার মৃত্যুদিন পর্যন্ত আমি আমার গুরুদেবের মধ্যে আর এক দহন জ্বালা লক্ষ্য করেছি। সেটা কোনো তত্ত্ব নয়, কোনো আধ্যাত্মিক সত্যের উপাসনা বা উন্মাদনা নয়, দেশ ও জাতির দুর্দশা নিবারণের প্রাণান্ত প্রয়াস এবং তার নিষ্ফলতার জন্যে মর্মান্তিক যাতনা ভোগ। স্বামীজি এভাবেই ভারতবর্ষের বার্তাকে পৃথিবীর মানুষের কাছে উত্তোলন করেছিলেন। আরেকটি কথা নিবেদিতা বলেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ কথা স্বামীজির চোখে ভারতবর্ষ প্রসঙ্গে। স্বামীজি বলছেন, টু হিম, মানে টু স্বামীজি, টু হিম ইন্ডিয়া ওয়াজ ইয়াং। ভারতবর্ষ স্বামীজির কাছে ছিল সবসময় যৌবনবতী। টু হিম ইন্ডিয়া ওয়াজ ইয়াং, এভার ইয়াং, অনন্ত যৌবনবতী, নেভার এইজিং,
নেভার ওল্ড, কখনো তার বয়স বাড়ে না, কখনো সে বৃদ্ধ হয় না। নেভার ওল্ড, নেভার স্ট্যাটিক, কখনো ভারতবর্ষ এক জায়গায় আটকে থাকে না। নেভার ওভারটেকেন বাই দি সাইন্স অ্যান্ড সিমটমস অফ এজ, বার্ধক্যের যে চিহ্ন সেই এবং লক্ষণ, তার দ্বারা ভারতবর্ষকে কখনো আক্রমণ করতে পারে না, আক্রান্ত হয় না ভারতবর্ষ। তাই নিবেদিতা বলছেন, টু হিম ইন্ডিয়া ওয়াজ ইয়াং, এভার ইয়াং, নেভার এইজিং, নেভার ওল্ড, নেভার স্ট্যাটিক, নেভার ওভারটেকেন বাই দি সাইন্স অ্যান্ড সিমটমস অফ এজ। ভারত যেন অখণ্ড যৌবনবতী, স্থবিরতা, জড়তা, বার্ধক্য কখনো তাকে গ্রাস করতে পারেনি। এবং এটাই ছিল বিবেকানন্দের ভারত দর্শনের মর্মকথা। স্বামী বিবেকানন্দ সম্পর্কে রবীন্দ্রনাথের সেই অত্যন্ত পরিচিত কথাটি দিয়ে আমি শেষ করি। নিবেদিতা রবীন্দ্রনাথ রোমারোলাকে বলেছিলেন, আমরা এর মধ্যে একটা আগে এক ভাষণেও সে কথা বলেছি নিবেদিতার প্রসঙ্গে, যে বলেছি যে রবীন্দ্রনাথকে রোমাওয়ালা জিজ্ঞেস করেছিলেন, যখন রবীন্দ্রনাথ বিদেশে গেছিলেন পাশ্চাত্য দেশে 1929 সালে, তখন দুজনের দেখা হয়েছে রোমাওয়ালা এবং রবীন্দ্রনাথের সঙ্গে। এবং রোমাওয়ালার সঙ্গে রবীন্দ্রনাথের কথা প্রসঙ্গে রোমাওয়ালা বলেছেন রবীন্দ্রনাথকে, দেখো মিস্টার টেগোর, আমি ভারতবর্ষকে খুব ভালোবাসি, এখন প্রতিদিন ভারতবর্ষের সম্পর্কে আমি জানতে চাইছি, আমার আগ্রহ দিন দিন বেড়ে যাচ্ছে। তুমি কি আমাকে বলতে পারো কোন কোন বই পড়লে বা কার লেখা বই পড়লে আমি ভারতবর্ষকে সব থেকে ভালো করে জানতে পারবো? রবীন্দ্রনাথ বলেছিলেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া, রিড বিবেকানন্দ। যদি আপনি ভারতবর্ষকে জানতে চান তাহলে বিবেকানন্দের গ্রন্থাবলী পড়ুন। ইন হিম এভরিথিং ইজ পজিটিভ আর নাথিং নেগেটিভ। তার মধ্যে কোনোটাই নেগেটিভ নেই, সবটাই পজিটিভ। একজন আমাদের মহারাজ আজকে বলছিলেন, এখন পজিটিভ মানেই ভয়ঙ্কর, এখন যে করোনার আক্রমণ আসছে, এখন এই পজিটিভ মানেই ভয়ঙ্কর। এখন এই পজিটিভ নয়, এই পজিটিভ হচ্ছে তার চিন্তায়, তার চেতনায় সর্বত্র সদর্থক বার্তা, সদর্থক বাণী, সদর্থক ভাবনা। এই বার্তায় বিবেকানন্দের ভাবনা, এই বার্তায় বিবেকানন্দ ভারতবর্ষকে দিয়েছেন। এবং একসঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই ভারতবর্ষের কথা বলতে বলতে বিবেকানন্দ যেন স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠেছে। তাই আমাকে একজন বিপ্লবী, যিনি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তিনি স্বামীজিকে দেখেছিলেন, বলছেন বিবেকানন্দ কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একটি আগ্নেয়গিরি। সে আগ্নেয়গিরি থেকে একটি স্ফুলিঙ্গ এসে আমার হৃদয়ে প্রবেশ করেছিল, আমাকে ভেঙে চুরমার করে দিয়ে নতুন মানুষে রূপান্তরিত করেছিল। সেই বিবেকানন্দের কথা যখন আমরা বলি, যখন আমরা ভাবি, তখন আমাদের মনে পড়বে বিবেকানন্দ যেন নিজেই স্বয়ং ভারতবর্ষ হয়ে উঠছেন। আমি একটা বক্তৃতায় এখানে কদিন আগে বললাম যে একদিন নিবেদিতা স্বামীজিকে বলছেন, স্বামীজি আমি ভারতবর্ষকে জানতে চাই, বুঝতে চাই, তাকে গভীরভাবে ভালোবাসতে চাই, আমি আপনাকে অনুরোধ করব আমাকে আপনি সেই পথ দেখিয়ে দিন। স্বামীজি বসেছিলেন, উদ্দীপ্ত হয়ে উঠে দাঁড়ালেন, উদ্ভাসিত আকারে তিনি বললেন, ভারতবর্ষকে জানতে চাও, ভারতবর্ষকে চিনতে চাও, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, আই অ্যাম ইন্ডিয়া, আমি ভারতবর্ষ। তাই হেমচন্দ্র ঘোষ আমাকে বলেছিলেন, তিনি স্বামীজিকে দেখেই তার ভারতবর্ষের প্রতি ভালোবাসাকে জাগ্রত হয়েছিল বলে তিনি মনে করতেন। তিনি বলছেন, বিবেকানন্দের এক নাম ভারতবর্ষ, ভারতবর্ষের আর এক নাম বিবেকানন্দ। অসাধারণ কথা। বিবেকানন্দের এক নাম ভারতবর্ষ, ভারতবর্ষের আর এক নাম বিবেকানন্দ। ভারত এবং বিবেকানন্দ এ দুই যেন একই সত্যের, একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।